নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরটা হওয়ার কথা ছিল ভারতে। নির্বাচনের আগেই ভারত সফরের আমন্ত্রণ, নির্বাচনের পরে সরকার গঠনের সময় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ, পরিবার সহ আমন্ত্রণ, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেই থেকে ভাবনা ছিল যে ভারতই তার প্রথম বিদেশ সফর হবে, কিন্তু সেটা হয়নি। মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন তিনি। চীন সফরে ভারতের উদ্বেগ ছিল, সেই উদ্বেগগুলো কাটিয়ে অবশেষে একদিন আগে ভারতের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ এসেছে। ব্রিক্সে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্স সম্মেলন হচ্ছে সেপ্টেম্বরে এই ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে নানা রকমের জল্পনা কল্পনা চলছে। ব্রিক্সে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে ভারত আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও বাংলাদেশের সদস্য পদ সেখানে নেই। ব্রিক্সের এই সম্মেলনে অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন, এই খবর আমরা বিভিন্ন সোর্সে নিশ্চিত হতে পেরেছি। সেপ্টেম্বরে তারেক রহমানের পরবর্তী অর্থাৎ তৃতীয় কোনো দেশ সফর হচ্ছে, সেটা ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর নিশ্চিত হওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। চলুন এই ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করব। কোথায় থেকে এটা নিশ্চিত হওয়া গেল, কবে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে ব্রিক্সের আয়োজনে অতিথি হিসেবে যোগ দিতে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্রিক্সে আমন্ত্রণ, স্বাগতিক দেশ ভারত। এবার ভারতে ব্রিক্সের পরবর্তী সামিট অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বরে, এবং ব্রিক্সের দেশগুলো খুবই ক্ষমতাধর দেশ। ব্রিক্সের দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। এই 10টি দেশকে নিয়ে ব্রিক্স গঠিত। ব্রিক্সে বাংলাদেশকে নেওয়া হবে, এই আলোচনা আমরা শুনেছিলাম শেখ হাসিনার আমলে। ব্রিক্সে যাওয়ার একটা প্রস্তুতিও ছিল, ব্রিক্স বাংলাদেশকে নেবে এরকম একটা আলোচনাও ছিল। সেই ক্ষেত্রে ভারত, চীন, রাশিয়ার সমর্থন ছিল, এরকমটাও আমরা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর ফাইনালি কার্যকর হয়নি। এবার যখন ভারতে ব্রিক্সের পরবর্তী সামিট হচ্ছে, তখন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। স্বাগতিক দেশ হিসেবে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি, এবং সেই আমন্ত্রণের একদিনের মাঝে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে নিশ্চিত করা হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সের এই সম্মেলনে যোগ দিতে যাবেন ভারতে। তাহলে কবে যাচ্ছেন? সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখ, এই 2 দিনের সফরে তারেক রহমান ভারতে যাচ্ছেন, এটা নিশ্চিত হওয়া গেছে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সোর্সে। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর সঙ্গে যখন আমরা এটার সত্যতা নিয়ে কথা বলার কারণও রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখছি যে তিনি অথেন্টিক তথ্য দিচ্ছেন। সর্বশেষ রাষ্ট্রপতির পদত্যাগ ব্যাপারে তিনিই একমাত্র আরও একদিন আগে নিশ্চিত করেছিলেন যে শুক্রবারেই রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। অন্য গণমাধ্যমগুলো কেউ শনিবার, রবিবার, সোমবার এই কথাগুলো বলেছে, কিন্তু সালাউদ্দিন শোয়েব চৌধুরীর সেই তারিখটাই কিন্তু সবশেষে আমরা কার্যকর হতে দেখেছি। তার সঙ্গে এই ব্যাপারটা যখন আমরা শেয়ার করি, তখন তিনি টেলিফোনে এবং খুদে বার্তায় ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান 12 এবং 13 সেপ্টেম্বর এই 2 দিনের সফরে স্বাগতিক দেশ ভারতের আমন্ত্রণে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। চলুন একটু তার খুদে বার্তাটা একটু দেখে নিই। তিনি তার খুদে বার্তায় লিখেছেন, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো
জানানো হয়েছে। এরই মাঝে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে বলা হয়েছে সেপ্টেম্বরের 12 ও 13 তারিখ প্রধানমন্ত্রী ব্রিক্সের এই সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। যদিও তিনি তার এই মানে কি বলে খুদে বার্তায় ব্রিক্সের জায়গায় বিমস্টেক লিখেছেন, ভুলে ব্রিক্স হবে। ওই সফরে বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবে ঢাকা। এই যে আয়োজন যেখানে চীন রাশিয়ার মতো ক্ষমতাধর দেশ থাকবে, এই আয়োজন সেপ্টেম্বরের আয়োজন, এটাকে কেন্দ্র করে আমরা কিছুদিন আগে ভারতের বিভিন্ন সাংবাদিকদের মুখে শুনেছি, তাদের বলতে শুনেছি যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার যে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা, সেই ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়ার অন্যতম আরেকটা বড় কারণ হচ্ছে সেপ্টেম্বরে এই বড় আয়োজন ভারত হচ্ছে, যেখানে রাশিয়া এবং চীনের সরকার প্রধানরা উপস্থিত থাকবেন এবং সেখানে ভারত, রাশিয়া, চীন তাদের মধ্যে একটা আলোচনা হবে। সেই আলোচনার একটা বড় এজেন্ডা হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরা। তারেক রহমানকে যখন এই সামিটে আমন্ত্রণ জানানো হলো ভারতের পক্ষ থেকে, তখন এই গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা তো হবেই নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই আলোচনার বাইরেও সাইডলাইনের আরেকটা আলোচনার বিষয় শেখ হাসিনা হয়ে উঠবেন কিনা, সেটা একটা বড় ব্যাপার। এই বড় ব্যাপার আমাদের বোধহয় ভাবনার মধ্যে আনা উচিত, কারণ রাজনীতিতে আদতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে আজকে অনুমান করা কঠিন যে কালকে আজকের সিচুয়েশন পুরোটাই উল্টে যাবে কিনা, এরকম বহু নজির বিশ্বে রয়েছে। এবং রাজনীতিতে কে শত্রু কে মিত্র সেটাও কিন্তু একেবারে ডেফিনিট বলা যায় না। আজকে যে মিত্র কালকে সে শত্রু হয়ে যেতে পারে এবং আজকে যে শত্রু কালকে সে মিত্র হয়ে যেতে পারে। সুতরাং এই সব মিলিয়ে মানে শেখ হাসিনার ইস্যু তো একটা বড় ইস্যু, এটা আওয়ামী লীগের জন্য আরও বড় ইস্যু, সেটা তাদের বিষয়, সেই ব্যাপারটা বাদ দিলাম। কিন্তু সবথেকে বড় আমাদের থিঙ্কিং কোনটা? আমাদের সবথেকে বড় থিঙ্কিং হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক যেটা, সেই সম্পর্কটাকে বন্ধুত্বের পর্যায় থেকে একেবারে শত্রুতার পর্যায়ে মাটিতে নামিয়ে এনেছিলেন ডক্টর ইউনূসের মেটিকুলাস আমল। সেই ডক্টর ইউনূস প্রকাশ্যে ভারত বিরোধিতা এবং ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন। এই যে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করার চেষ্টা, এই চেষ্টা আমরা মানে সেখান থেকে বেরিয়ে আসতে চাই এবং ভারত সরকারকেও আমরা দেখেছি যে নির্বাচনের আগে থেকেই তারা একটা গণতান্ত্রিক সরকারের জন্য অপেক্ষা করছিল। নির্বাচনে বিজয়ী হওয়ার পরে 2 দফায়, বিজয়ের পরে এবং সরকার গঠনের পরে 2 দফায় ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন, তারেক রহমানের কাছে চিঠি পাঠানো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। এই ব্যাপারগুলো একটা বার্তা দিচ্ছিল বারবার যে ভারত এখন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়, যেটা ডক্টর ইউনূস সরকার মাটিতে নামিয়ে এনেছিলেন। আমাদের প্রত্যাশা সব থেকে বেশি ওই জায়গাতেই যে ভারত বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেই সম্পর্কের সঙ্গে গোলামি আজাদির কোনো সম্পর্ক থাকবে না। একেবারে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, প্রতিবেশী কখনো পাল্টানো যায় না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে সম্পর্কটা, মধুর সম্পর্কটা থাকা উচিত, যে সম্পর্কে 2 দেশের কেউই ক্ষতিগ্রস্ত হবে না বরং লাভবান হবে, সেই সম্পর্কটা তৈরি করা আমাদের জন্য একেবারে ফরজ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের মানে 4 ভাগের 3 ভাগেরও বেশি এলাকা জুড়ে ভারতের সীমান্ত। সুতরাং এই প্রতিবেশী, এরকম একটা প্রতিবেশী যারা আমাদের প্রায় সবটুকুই ঘিরে রেখেছে, এরকম একটা প্রতিবেশীর সঙ্গে আপনি চাইলেও শত্রুতার সম্পর্ক তৈরি করতে পারবেন না, তাতে আখেরে আপনারই ক্ষতি হবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, সত্যি যদি তারেক রহমানের এই সফরটা হয় এবং সেখানে বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপার থাকে, সেখানে শেখ হাসিনা ইস্যু আলোচনা তো হতেই পারে, সেটা ভিন্ন কথা। সেই ইস্যু আলোচনার মাধ্যমে যদি বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, সেটা খুবই ভালো। কারণ হিংসা, বিদ্বেষ, হানাহানি এটা আর কতকাল চলবে? আজকে আপনি একটা পক্ষের উপরে প্রতিশোধ পরায়ণ
নমনীয়তা দেখাবেন, কালকে আর এক পক্ষ আপনার উপরে সেই একই কাজ করবে না, তার গ্যারেন্টি কোথায়? সুতরাং ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং ইতিহাসের যে বড় বড় ভুল রয়েছে সেই ভুলগুলো সংশোধন করে যে একটা অসাধারণ মানে উদাহরণ তৈরি করতে পারবে, সেই কিন্তু জনগণের কাছে দীর্ঘস্থায়ীভাবে গ্রহণযোগ্যতা পাবে। আবার প্রধানমন্ত্রীর এই সফরটা অন্য দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা জানি যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে রাষ্ট্রদূত হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম আসাদ আলম সিয়াম। নিয়াজ হামিদুল্লাহর জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত তার পরিচয়পত্র ভারতের রাষ্ট্রপতির কাছে সাবমিট করেননি কিংবা করতে পারেননি। সেই ব্যাপারটা যেন দীর্ঘায়িত না হয়, আমাদের প্রধানমন্ত্রীর এই সফরে হয়তো সেই ব্যাপারটাও নিশ্চিত হবে, সেখানে কোনো জটিলতা তৈরি হবে না। কেন বলছি এই জটিলতা তৈরি হতে পারত? প্রধানমন্ত্রীর এই সফর হয়তো এই সমস্ত জটিলতা কাটিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে ভারতের বাংলাদেশে যে নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু বাংলাদেশে এসে 3 সপ্তাহ অপেক্ষা করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার জন্য। এটা একটা নজিরবিহীন ঘটনা। 3 সপ্তাহ সাধারণত কোনো রাষ্ট্রদূতকে অপেক্ষা করতে হয় না। আবার এখন পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হয়নি, এটাকেও নানাভাবে ভারতে নেগেটিভলি আলোচনা করা হচ্ছে। সুতরাং ডক্টর ইউনূস যখন একটা মানে ঝামেলার ভাগাড় তৈরি করেছেন, সেই ঝামেলার ভাগাড়টাকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা স্মুথ ওয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ভারত সফরটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করতে পারে। এই সফরে শেখ হাসিনা ইস্যু আলোচনা হতেই পারে, আলোচনা হোক না হোক সেটার সঙ্গে হয়তো আওয়ামী লীগের স্বার্থ সব থেকে বেশি জড়িত আছে, কিন্তু আমাদের দেশ হিসেবে স্বার্থ জড়িত সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা, বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করা। কারণ আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। যেটা থেকে একেবারে ভিন্ন পররাষ্ট্রনীতিতে চলে গিয়েছিল ডক্টর ইউনূস সরকার, সেখান থেকে ফিরে আসতে কতটা সফল হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বুদ্ধিমত্তা দিয়ে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।